ভয়েস স্যাম্পল টেস্ট দিলে অভিষেকের অন্য ভয়ও থাকতে পারে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য আইনজীবী ফেরদৌস শামীমের। হাইকোর্ট স্পষ্ট বলছে যে তদন্ত প্রক্রিয়া আইনগতভাবে সম্পূর্ণ করতে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, কিন্তু এরপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধেটা কোথায়, যেটা আদালতে তার আইনজীবীর তরফে বলা হয়েছে। আচ্ছা, ডিম ছোঁড়ার ভয়টা কিন্তু কারণ হতে পারে না, একেবারে স্পষ্ট আমাদের মনে হচ্ছে। তাহলে কি অভিষেক অন্য কিছুর আশঙ্কা করছেন বলে এত আপত্তি? ফিরদৌস কি মনে করে? দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের মনে থাকবে যে কালীঘাটের কাকুর কণ্ঠ, যেটা পশ্চিমবঙ্গের মানে রাজনীতি মাসের পর মাস টানাপোড়েন হয়েছিল, 4 মাস। আমি যেহেতু ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, দেখেছি 4 মাস তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যায়নি। আদালতে, কলকাতা হাইকোর্টে সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, রুদ্রদার আদালতে শুধুমাত্র যারা পিটিশনার পক্ষের আইনজীবী, রেসপন্ডেন্ট এবং মানে বিচারপতি, এবং সেখানে রুদ্রদার নির্দেশ দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিতে হয়েছিল, কারণ সেই সময় তার ভয়েস স্যাম্পল টেস্ট কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না। সোমেন নন্দীর মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে। 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা আছে 2017 সালে এই কুন্তল ঘোষ সহ 4 জন এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন। ওর একটা, কুন্তল ঘোষের একজন কর্মচারী, সে কি করেছিল, এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র সঙ্গে এদের যে কথোপকথন, সেটা রেকর্ড করে নিয়েছিল। সেইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে। অর্থাৎ তুমি বলছো যে আশঙ্কাটা এই রকম হতে পারে যে তার এই যে ভয়েস স্যাম্পল কালেক্ট করা হলো, এটা অন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থেকে এই তিনি ভয়টা পাচ্ছেন। আজকের যুগে দাঁড়িয়ে ধরুন এই চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই এসছে, সহজেই ভয়েস টেম্পার করা যায়, আপনার ভয়েস দিয়ে অন্য কোনো কথা। এই জন্যই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আপনার তার জেনুইনিটিটাকে কম্পেয়ার করতে হয়। দরজা বিজেপি বন্ধই রেখেছে। বিজেপি চাইলে একটা গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতে থাকতো না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে দাবি বিজেপি নেতা শান্তন বসু। আমি বলছি, সায়ন্তন দা, মানে আর একটু সময় নিলে ভালো হতো না? এই তো মানুষের মানে একেবারে স্মৃতিতে ভাসছে। লুকিয়ে চুরিয়ে হচ্ছে এমন নয়, না, প্রকাশ্যে তারা পার্টিতে যোগদান করেছেন, যেটা আপনারা মনস্তিজ্ঞার স্টেটমেন্ট বারবার দেখালেন যে তদন্ত হবে, ও বলেছে। এখনো তো আমরা একই কথা বলছি। যার বিরুদ্ধে তদন্ত হতে পারে তাকে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন কেন? তদন্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। না, কিন্তু তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না? আইনে সেই ব্যবস্থা নেই। তাহলে তো আইনে সেই ব্যবস্থা নেই। চট্টোপাধ্যায়কেও আপনি পদত্যাগ দাবি করেছিলেন কেন? প্রাইমা ফেসি এভিডেন্সে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। প্রকাশিক বড়াইক কি 2 বছর জেলের মধ্যে ছিল? প্রকাশিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের দলের সাংসদ, আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেছেন। এটা আপনাদেরই কন্ডিশন ছিল যে আগে পদত্যাগ করে এসো, তারপর দুর্নীতি দেখে নিচ্ছি। ওই যে বলে লোকে বিরাট ওয়াশিং মেশিন। দেখুন, এটা কি অনভিপ্রেত যে আপনি যে একটা দলের নির্বাচিত হয়েছেন, সেই দলের বিরুদ্ধে আপনি ভোট দেবেন বা বিজেপির পক্ষে ভোট দেবেন পার্লামেন্টে, আপনারা নতুন করে ভোটে জিতে এসে বিজেপির সঙ্গে ভোট দিন। আপনার এই কথার পরে একটাই কথা বলা যায়, এনসিপির 20 জন তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছে? এনসিপি তো আলাদা দল, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। আপনার একই লজিকে যে বাইরের লোক কেন এনডিএকে সমর্থন করবে? তারা পদত্যাগ করবেন কি? এরা তো 3 জন পদত্যাগ করেছেন। ওই 20 জন কি পদত্যাগ করেছেন? কেউ তো পদত্যাগ করেননি। আমরা দরজা বন্ধই রেখেছি। বিজেপি যদি চায়, আজকের দিনের পশ্চিমবঙ্গের একটা গ্রাম পঞ্চায়েত থাকবে না তৃণমূলের কাছে। যদি তৃণমূল যা কাণ্ড করেছে, একটা পৌরসভা থাকবে না তৃণমূলের কাছে। সমস্ত পৌরসভা, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ বিজেপির হবে, লাইন দিয়ে আছে। তো আমার বক্তব্য ক্লিয়ার, তদন্তের সঙ্গে এই জয়েনিং এর কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপিতে যোগদান, আর এরপর রাতেই প্রাক্তন 3 তৃণমূল সাংসদ তারা রাজ্যসভার প্রার্থী হলেন। নিজেদের ছাড়া আসনে নিজেরাই প্রার্থী হলেন সুখেন্দু শেখর, সুস্মিতা এবং প্রকাশটিক বড়াই। 24শে জুলাই রাজ্যসভার উপনির্বাচন রয়েছে, তার আগে বিজেপির প্রার্থী হলেন এই 3 তৃণমূল ত্যাগী। 24শে জুলাই রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন হচ্ছে 14ই জুলাই, এবং সোমবার রাজ্যসভায় সাংসদ পদে 3 জনই মনোনয়ন পেশ করতে চলেছেন। আর মনোনয়ন পেশের আগে গতকাল 3 জনই গেলেন বিধানসভায়। একটু কাজটা নামান।
এর আগে আমরা দেখেছি দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন প্রকাশ চিকবড়াই। তিনি বলেছিলেন গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে দাবি প্রকাশ চিকবড়াইকে। আপনার প্রাক্তন দল তৃণমূল, তার প্রতি ক্ষোভ কেন? কেন আপনি 3 বছর মেয়াদের শেষের আগেই ছেড়ে দিলেন? ক্ষোভ পুরো বাংলাতে আছে এবং পার্সোনালি আমি খালি না, 3 জনই করেছে এবং 20 জন লোকসভা যারা সাংসদ ওরাও কিন্তু দল থেকে বাইরে চলে গেল। অবভিয়াসলি 1-2 জনের কথা না, এখানে অনেক লোকের কথা আছে এবং আপনারা দেখেছেন বিধানসভাতে যারা 80 জনের উপরে যারা জিতেছে ওরা 64 জনই দল থেকে সাইড চলে গেল। তো আমার এটা একলার কোনো ডিসিশন না, সর্বোপরি এটা অনেকজনেরই ডিসিশন। দুই হচ্ছে যে আপনাদের যে 13 জন সাংসদ ছিলেন তৃণমূলের, তার মধ্যে 3 জন পদত্যাগ করলেন, আরও কয়েকজন অপেক্ষা করছেন। এরকম আমি কারো পার্সোনালি কে কি ডিসিশন নেবে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। এরকম কি সম্ভাবনা আছে? আমি জানি না, আমার সাথে কোনো কথা হয়নি। ধরুন এই একত্রিতভাবে 20 জন এমপি লোকসভার, আপনারা 3 জন রাজ্যসভার, ঋতব্রত গোষ্ঠীর প্রায় 65 জন এমএলএ, এই যে ক্ষোভ তৈরি হচ্ছে সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি, প্রবলেম আছে। কারণটা কি আপনার ক্ষেত্রে? কারণটা কি? কিছু তো প্রবলেম আছেই এবং অবভিয়াসলি দুর্নীতি তো একজন স্পেসিফিক হিসাবে করে নেই, কিন্তু এটা তো মানে বাংলার প্রত্যেকটা মানুষই এই আওয়াজটা দিয়েছে। অবভিয়াসলি এই কারণ হইতে পারে, বড় কারণ। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তিনি কি বলছেন? ওয়েলকাম জানাইছেন। প্রকাশ চিকবড়াই কি শুধু নয়, দুর্নীতি নিয়ে বিজেপিতে যোগদানের পর তৃণমূলকে আক্রমণ করেছেন সুস্মিতা দেবও। তিনি বলছেন পশ্চিমবঙ্গে দুর্নীতি একটা বাস্তব, মানুষ আশা ছেড়ে দিয়েছিল। তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে মনে হয় না আর এগোতে পারবে। কি বলেছেন তিনি, শোনাবো। দুর্নীতি ইজ এ ভেরি ইটস এ রিয়ালিটি অফ বেঙ্গল। রেজাল্টের পরে যে তথ্যগুলো বেরোয় এসছে, আমি যদি বলি 50% ইজ ফলস অ্যান্ড 50% ইজ কারেক্ট, যে পাবলিক ফেড আপ হয়ে গেছিলো। দিদির মনটা নরম ছিল, সবাইকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু অত্যাচারটা কার উপরে হলো, ওরা কি ক্ষমা করবে? আই ফিল দ্যাট কারাপশন ওয়াজ সবচেয়ে বড় ইস্যু ছিল বেঙ্গল ইলেকশন। দায়ী কে? দায় কার? ইফ আই এম দ্য সুপ্রিমো অফ, আমি আমার দলের সুপ্রিমো, আমি বেঙ্গলের সুপ্রিমো। হ্যাঁ, খুব কম লিডাররা বলতে পারে যে ক্যান্ডিডেট ম্যাটার করে না, আমাকে ভোট দিন। তো জিতলে আপনার ক্রেডিট, হারলে আপনার ডিসক্রেডিট। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এর আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন ব্যতিক্রম তো থাকবেই। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। এই যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন কোচবিহার দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেও। তিনি বলছেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে যোগ দিয়ে দুপুরবেলা তারা যোগ দিলেন, আবার বিকেলবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন? এই প্রশ্ন তুলেছেন তিনি। আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এর আগে তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছিলেন, শোনাব। অনৈতিক রাজনীতির এটা একটা দৃষ্টান্ত। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোনো রকম নীতি নৈতিকতা
মেনে চলেন না, এবং সেই জন্যই ওরা তৃণমূল থেকে রিজাইন করলেন, আবার বিজেপি হলেন, তারপর বিজেপির সাংসদ হয়েছেন। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। সুখেন্দু শেখর নায়দের বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন কিছু লোককে মানুষ চিনে নিচ্ছে। কিছু লোককে মানুষ চিনে নিচ্ছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে প্রথমবার তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, কাউকে অন্য রাজ্য থেকে বাংলায় নিয়ে এসে রাজ্যসভায় পাঠিয়েছেন, কাউকে একটা সুন্দরভাবে সম্মান দিয়ে ইয়াং ছেলে তাদের রাজ্যসভায় পাঠিয়েছেন। এখন ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ততদিন সব ঠিকঠাক। এখন জওহরবাবু ইস্তফা দিয়েছিলেন আগে, তখন তো এরা কেউ ইস্তফা দেননি, পার্টির সঙ্গে মতে মেলেনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন প্রাক্তন সাংসদ জওহর সরকার, সসম্মানে ইস্তফা দিয়ে গেছিলেন। তো এরা তো তখন করেননি। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা মানে ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। সুখেন্দু শেখর রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন, সুখেন্দুবাবু গুণী মানুষ, সংসদে আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, তাকে কেউ বদমাশ লোক বলবে না। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। সুখেন্দুবাবু খুব পুরনো লোক, তার সঙ্গে আমার লোকসভায় দু একবার কথাও হয়েছে, কিন্তু তাকে কেউ বদমাশ লোক বলবে না বা এইসব কাজে ওনাদের নাম নাই। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি টিএমসির নীতির বিরোধিতা করেছিলেন, আমরাও করেছিলাম, উনিও করেছিলেন, তার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি হৃদয়ের কথা বলেছিলেন, তার মেরুদণ্ড আছে। তো এই ধরনের লোককে যদি পার্টি জায়গা নেয়, সেটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত। এই যোগদান প্রসঙ্গে বর্ষান বিজেপি নেতা তথাগত রায় বলছেন, রাজনীতির সরল রেখা চলে না, এর পিছনে একটা কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। রাজ্যের তরফে দরকার ছিল মনে হয় না। তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে কি বলেছেন তিনি, শুনুন। রাজনীতি সরল রেখায় চলে না, এটা সম্ভবত তারই একটা দৃষ্টান্ত। সরল রেখায় চলছে না, অত্যন্ত বক্র রেখায় চলছে। এর ভেতরে একটা তো রাজ্যসভা বা লোকসভায় যাওয়া তো কেন্দ্রীয় বিষয়, এর পেছনে একটা কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। সাধারণত আমি দলবদলকে সমর্থন করি না, কেন্দ্রীয় বাধ্যবাধকতাই দরকার, তাছাড়া আর কিছু না। রাজ্যের তরফ থেকে কোনো দরকার ছিল বলে আমি মনে করি না। আপনি বলছেন রাজ্য নেতৃত্ব মানতে বাধ্য হয়েছে? হ্যাঁ, তাই তো, সর্বভারতীয় পার্টি কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হবে। কালীঘাট তৃণমূলে এবার কি আরো বড় ভাঙন? চন্দ্রিমা ফেরহাদ অরূপের পর এবার কি বিদ্রোহী শিবিরের নাম লেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট? অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, কেষ্ট মণ্ডল একটা নাম। বিধানসভা ভোটের রেজাল্টের পরে 30 বার কথা হয়েছে। কেষ্টর যোগদানের জল্পনার মধ্যেই এমনই দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করুন, দুধ জল আলাদা হয়ে যাবে বলছেন আকরুজ্জামান। চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমদের পর এবার কি কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন ঘটতে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, যে জল্পনা তৈরি হয়েছে ঋতব্রত শিবিরের একের পর এক মন্তব্যে, তাতে বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডলের যোগদানের সম্ভাবনা কতটা জোরালো হচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছিল তা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে বৈঠক সেখানে তিনি যোগ দেবেন। এবং একই সঙ্গে বীরভূমে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন অথবা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসাবে যারা পরিচিত, তাদের অধিকাংশই কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই শিবিরে যোগ দিয়েছেন। এমনকি কাজল শেখ, যার সঙ্গে অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের একটা রাজনৈতিক লড়াই, সেই কাজল শেখও কিন্তু এখন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে অন্যতম মুখ। কিন্তু মনে করা হচ্ছে যে আজ অনুব্রত মণ্ডল তিনি বৈঠকে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তিনি রাজনৈতিক কাজ করবেন, এমনটাই ঘোষণা করা হতে পারে। তবে গতকাল রাত থেকে যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে তিনি নিজে অসুস্থ, প্রচণ্ড জ্বর,
ফলে এই অবস্থায় তিনি আজকে যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তবে এটা কিন্তু একেবারে স্পষ্ট যে অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকেই মনে করছেন বা রাজনৈতিক মহলে যে চর্চা, দীর্ঘদিন ধরে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছিল। বিশেষ করে এবারের নির্বাচনে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে অন্যান্য নির্বাচনে যেভাবে পাওয়া যায়, এবারের নির্বাচনে কিন্তু তাকে সেই ভূমিকায় দেখা যায়নি। এবং কাজল শেখকে দায়িত্বে আনা নিয়েও অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়। আমাদের মনে আছে একটি সভায় দাঁড়িয়ে আমরা দেখি যে অত্যন্ত ক্ষুব্ধভাবে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলছে নির্বাচনী সভায় দাঁড়িয়ে। তারপর থেকে দু একটি প্রকাশ্যে অনুব্রত মণ্ডল যেসব মন্তব্য করেছেন সেটাও কিন্তু কালীঘাট শিবিরের জন্য খুব একটা আশাব্যঞ্জক না। ফলে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে বড় কোনো হস্তক্ষেপ না হলে অনুব্রত মণ্ডলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে আসাটা কার্যত সময়ের অপেক্ষা। সেটা হয়তো আজকেই হতে পারত, কিন্তু যেহেতু তিনি অসুস্থ, এই অবস্থায় তার পক্ষে আসা সম্ভব হবে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। তবে তিনি যে আসছেন এতে কার্যত কোনো সন্দেহ নেই। ধন্যবাদ উজ্জ্বল। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। গত 10 তারিখ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনারা শুনলেন। অন্যদিকে সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না, 12ই জুন মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল। তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিলো, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? আর এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের প্রশংসা। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, তা না ইডিতে যাও,
হয় বিজেপিকে ভোট দাও, না হলে সিবিআই যাও, হয় বিজেপিকে ভোট দাও, না হলে ইনকাম ট্যাক্স খাও, হয় বিজেপিকে ভোট দাও, না হলে জেলে যাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।